নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একজন জনপ্রতিনিধির কাজ কি? এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সুখ দুঃখে পাশে থাকা এবং বিধায়ক তহবিলে তারা যে টাকা পান সেই টাকায় এলাকার উন্নয়ন করা। এবং পাশের বাড়ির ছেলে বা পাশের বাড়ির মেয়ে হিসাবে আমরা আমাদের জনপ্রতিনিধি বা বিধায়ককে পেতে চাই। সবাই যে এই ব্যাকরণ মেনে চলেন তা তো নয়। কেউ কেউ ভীষণ রকম ভাবে মানুষের পাশে থাকেন, দলমত নির্বিশেষে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। সেই ভোটারদের কাছেও যান যারা তাকে নির্বাচনে ভোট দেন না, কিন্তু একবার নির্বাচিত হয়ে গেলে বিধায়ক কিন্তু দলমতের ঊর্ধ্বে যান এবং নিজের কেন্দ্রের মানুষের উপকারের জন্য তাকে সর্বদা সচেষ্ট হতে হয়। একটা ঘটনা সামনে এসছে। একটি মেয়ে, তার বাবা পুলিশে চাকরি করতেন, 2010 সালে মারা যান কাজ করতে করতে। তাহলে কাজ করতে করতে কোনো সরকারি চাকরির মৃত্যু হলে তার ছেলে বা মেয়ে সেই চাকরিটা পেতে পারে। সেই মেয়েটি 2010 সাল থেকে আবেদন করে আসছে। প্রথমে তাকে নাকি বলা হয়েছিল গ্রুপ সির জন্য আবেদন করতে, কিন্তু গ্রুপ সিতে শূন্য পদ না থাকায় গ্রুপ ডি, কিন্তু আবেদনই সার। 2010 থেকে 2025, 15 বছর পেরিয়ে গেল, এখনো চাকরিটা জোটাতে পারল না। তো সেই মেয়েটি বিধায়কের শরণাপন্ন হল। বিধায়ক মানব দরদী, উপকার করার তার একটা আন্তরিকতা আছে এবং অনেক সময় নিজের পকেটের টাকা খরচ করেও মানুষের জন্য কাজ করেন। সেটা রেশন থেকে শুরু করে কমিউনিটি কিচেন, অনেক কিছু, এবং এলাকার উন্নয়নও তিনি করেছেন। বিধায়ক বলেন যে আমার তো রাজনীতি থেকে নেওয়ার কিছু নেই, বরঞ্চ দেবারই আছে, এবং তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতিও বটে। তা সেই ভদ্রমহিলা বিধায়কের শরণাপন্ন হন। বিধায়ক তার কাছ থেকে বিষয়টা শুনে জেলার পুলিশ সুপারকে বলেন যে বিষয়টা দেখতে। পুলিশ সুপার তার অধস্তন ব্যক্তিকে বিষয়টা ফরওয়ার্ড করে পাঠিয়ে দেন। সেই ব্যক্তি, মানে সেই পুলিশ আধিকারিক, সেই ভদ্রমহিলাকে রীতিমতো হুমকি দেন কেন তিনি বিধায়কের শরণাপন্ন হয়েছেন। এই ঘটনাটা জানতে পারার পর বিধায়ক পুলিশ আধিকারিককে, মানে সেই পুলিশ আধিকারিক যিনি সেই ভদ্রমহিলাকে কার্যত হুমকি দিয়েছিলেন বিধায়কের দ্বারস্থ হওয়ার জন্য, সেই ফোনালাপ আমাদের কাছে এসছে। যদিও আমি সেই অডিও সত্যতা যাচাই করিনি, তবে এই গলাটা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। আমি কৃষ্ণবাবুকে যোগাযোগ করেছিলাম। কৃষ্ণবাবু বলেছেন হ্যাঁ, তিনি পুলিশ আধিকারিককে বলেছিলেন কেন ওই ভদ্রমহিলাকে বলা হয়েছে কেন তিনি বিধায়কের শরণাপন্ন হয়েছেন। একবার শুনে নিন সেই কথোপকথন। নমস্কার স্যার। নমস্কার, এমএলএ রায়গঞ্জ বলছি। নমস্কার স্যার। নমস্কার। একটা কেস ছিল ওই যে, হ্যাঁ হ্যাঁ স্যার। তো আপনি ওনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, ওনাকে বলছিলাম তো। আমার তো না কি বলেছিলেন ওনাকে, কি বলেছিলেন? আমার একটু কি এমএলএ সাহেবকে ফোন করছিলাম নাকি? হ্যাঁ। তো অন্যায় করেছেন নাকি উনি এমএলএ কে ফোন করে? না না, অন্যায় নেই। আমি বলছি তাহলে না কেন অন্যায়? আমি তো এটা এসপি কে রিকমেন্ডেশন করেছি, অসুবিধা কোথায় আছে? আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমার তো কাজই আছে এটা করার। উনি 10 বছর ধরে পাচ্ছেন না, হ্যারাসমেন্ট করছেন। এই কাজটা কয়দিনের মধ্যে হবে সেটা বলুন আমাকে। এটা তো আমরা কি করে বলবো স্যার? না আপনার এগুলো না, তাহলে আপনি কি করে বললেন যে এমএলএ কে কেন ফোন করলেন, কি করলেন? এমএলএ কে ফোন করবেন, এমএলএ কাছে আসবে, আপনার কাছে জিজ্ঞাসা করে আসবে নাকি?
স্যার সরি স্যার আমার না না, সরি সরি বললে হবে না। এই জন্য আপনাদের উপর পাবলিক গুলা খেপে যায়। আপনারা পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আপনারা রিক্রুটমেন্ট হয়েছেন, আর আপনারা না না, আপনার পাবলিককে হ্যারাসমেন্ট করার আপনার কোনো রাইট নেই তো। না না, আপনাকে কে রাইট দিল যে আপনি বলবেন যে এমএলএ এর কাছে কেন গেছে? আপনার রাইট আছে এটা বলার? না স্যার। তাহলে আপনি কেন বললেন ওনাকে ধমকালেন? না ধমকাইনি স্যার। তাহলে আপনার এগেইনস্টে কমপ্লেন করবো? আপনি ফোন করে বলছেন কেন এমএলএ এর কাছে গেছে, আরো দেরি হবে তোমার। এত বড় আপনার আশ্রদ্ধা, আপনি তো সেটাই বললেন। আমি কি এটা আপার লেভেলে জানাবো আপনার কথা? আপনি ওনাকে ফোন করে ক্ষমা চাবেন আর নিজের কাজটা আপনি করবেন, নাহলে কিন্তু আপার লেভেলে আপনার আমি কমপ্লেন করবো। কিন্তু আপনার যদি না ফোন করলেন, পাবলিকের কাছে ভুল করেছেন, পাবলিকের কাছে ক্ষমা চান। ঠিক আছে। দেখুন, রাজনৈতিক নেতাদের কাজই তো মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী বলেন না যে 24 ঘন্টা মানুষের সঙ্গে জুড়ে থাকতে হবে, নিবিড়ভাবে সম্পর্ক রাখতে হবে। কিন্তু একজন পুলিশ আধিকারিক যদি অসংবেদনশীল হন, বিবেকহীন হন, তাহলে নির্বাচিত জনপ্রতিনিধিদের এই সমস্ত উদ্যোগগুলোই মাঠে মারা যায়। জেলার এসপি যখন বিষয়টা দেখতে বলেছেন তার অধস্তন আধিকারিকদের, সেই অধস্তন আধিকারিক কোন যুক্তিতে সেই ভদ্রমহিলাকে বলেন যে বিধায়কের শরণাপন্ন কেন হয়েছে? আরে মানুষ তো আপদে বিপদে বিধায়কের শরণাপন্ন হবেন, কাউন্সিলরের হবেন, পঞ্চায়েত প্রধানের হবেন, প্রয়োজনে সাংসদের হবেন। তা জনপ্রতিনিধিদের কাজ তো মানুষের কথা শোনা, তাদের সমস্যার নিরসন করা, সুখে দুঃখে তাদের পাশে থাকা। একজন পুলিশ আধিকারিক এই ধরনের কথা কিভাবে একজনকে বলতে পারেন যে কেন তুমি বিধায়কের দ্বারস্থ হয়েছ? আমি কৃষ্ণবাবুকে অভিনন্দন জানাবো এই রকম বিষয়টা নিয়ে সরব হওয়ার জন্য। কারণ 15টা বছর কম নয়, 15টা বছর রাস্তায় ঘুরছে, মাথা কুটে মরছে একটা চাকরির জন্য। তার বাবা চাকরি করতে করতে মারা গিয়েছিলেন, সরকারি চাকরি। তাহলে পরিবারের ছেলে মেয়েদের তো সেই চাকরি পাওয়ার অধিকার আছে, নিয়ম তো তাই বলে। তাহলে 15টা বছর কেন তাকে মাথা কুটে মরতে হবে? এটাই তো প্রশ্ন। বিধায়ক এই বিষয়টাই টেক আপ করেছিলেন এবং পুলিশ আধিকারিকদের বলেছিলেন যে কেন তারা এই কাজটা করছে। হয়তো একটু উত্তেজিত হয়েছিলেন, কিন্তু উত্তেজনা তো স্বাভাবিক। যখন মানুষ প্রতিকার পাচ্ছে না, যখন মানুষ দৌড়ে দৌড়ে ঘুরছে 15টা বছর ধরে, তা জনপ্রতিনিধির দায়িত্ব তো বিষয়টাকে টেক আপ করা এবং যেখানে বললে কাজটা হবে সেখানে বলা। এটাই করেছেন, কোনো অন্যায় করেননি, মানবিকতার পরিচয় দিয়েছেন। একদিকে জনপ্রতিনিধি মানবিক হচ্ছেন, আর পুলিশ আধিকারিকদের একটা অংশ অসংবেদনশীল হচ্ছেন, বিবেকহীন হচ্ছেন। এটাই কি চিত্র? এই ঘটনাটা জানার পর আমি সেই জন্য এই প্রতিবেদনটা করলাম যে সবসময় আমরা জনপ্রতিনিধিদের দিকে অভিযোগের আঙুল তুলি, তারা অসংবেদনশীল হয়েছেন, তাদের টিকি খুঁজে পাওয়া যায় না জেতার পর, তারা এলাকার মানুষের সুখ দুঃখের খবরাখবর রাখেন না। এখানে কিন্তু এটা একটা ব্যতিক্রমী ঘটনা। কৃষ্ণবাবু কিন্তু এইভাবেই তার নিজের কেন্দ্রের মানুষদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। রায়গঞ্জ কেন্দ্রের বিধায়ক তিনি, রায়গঞ্জের সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক। প্রশাসনের আধিকারিকদের উচিত এই অসংবেদনশীল সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ব্যবস্থা নিলে পরে প্রশাসনের দায়বদ্ধতা সুনিশ্চিত হয় এবং প্রশাসনের ভাবমূর্তি জনগণের কাছে উজ্জ্বল হয়। এটা বাস্তব। এবার একটা অন্য প্রসঙ্গে আসি। দেখুন,
দেশজোড়া বিতর্ক শুরু হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অকস্মাৎ এইভাবে পদত্যাগ করা নিয়ে। স্বাধীন ভারতের ইতিহাসে কখনো এটা হয়নি। নানা রকম জল্পনা কল্পনা চলছে জগদীপ ধনখড়ের এই হঠাৎ করে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে। বিশেষ করে সপ্তাহ দুয়েক আগে তিনি জেএনইউতে গিয়ে বলেছিলেন 2027 সালের অগস্ট মাস পর্যন্ত তার মেয়াদ আছে, ততদিন পর্যন্ত তিনি থাকবেন, তারপর কি হবে সেটা ভবিষ্যতের গল্প। কিন্তু কি এমন হলো যে জগদীপ ধনখড়কে হঠাৎ করে ইস্তফা দিতে হলো? যে ব্যাখ্যাগুলো শোনা যাচ্ছে, একটা হচ্ছে জাস্টিস ভার্মার ইমপিচমেন্টের জন্য বিরোধীদের আনা মোশন তিনি গ্রহণ করেছিলেন, ট্রেজারি বেঞ্চ অন্ধকারে ছিল, লোকসভাতে সরকার এরকম একটা মোশন এনেছিল, রাজ্যসভাতেও সরকার মোশন আনুক এটা সরকার পক্ষ চাইছিল, কিন্তু জগদীপ ধনখড় সরকারি পক্ষকে অন্ধকারে রেখে 66 জন বিরোধী দলের সাংসদদের আনা প্রস্তাবকে অনুমোদন দিয়ে আলোচনার কথা বলেছিলেন, সেটা শাসক ভালোভাবে নেয়নি। দুই, জেডি ভান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যখন ভারত সফর করেন ওই পেহেলগামের হামলার সময়, Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রোটোকল কি বলে? প্রোটোকল বলে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আসছেন, আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট তার সম্মানে নৈশভোজের আয়োজন করবেন, কিন্তু জেডি ভান্সের সঙ্গে জগদীপ ধনখড়ের কোনো দেখা সাক্ষাৎই হয়নি। 3, জগদীপ ধনখড় সস্ত্রীক একটা বিদেশ ভ্রমণের পরিকল্পনা ছিল, কিন্তু সরকার নাকি সেই পরিকল্পনাকে আটকে দেয়। আরো নানাবিধ কারণ আছে। আমি প্রিন্টে শেখর গুপ্তাকে যে একটা কনভারসেশন শুনছিলাম জগদীপ ধনখড়ের, তিনি বলছেন আই ক্যানট বি ডিক্টেটেড বাই এনিওয়ান, তিনি যেই হোক না কেন। তাহলে তিনি কারোর নির্দেশে চলতে চাননি বলেই কি তাকে অকস্মাৎ সরে যেতে হলো? এবং প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে যে বার্তাটা দিয়েছেন একটা লাইনে খুব সিগনিফিকেন্ট, যে উনি অনেক সুযোগ পেয়েছিলেন। পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবে সেটা এখনই এই মুহূর্তে বলা সম্ভব নয়। শরিক দলের কেউ হবে, জেডিইউ এর কেউ হবে, টিডিপির কেউ হবে, নাকি বিজেপি কাউকে করবে সেটা পরের বিষয়। কিন্তু জগদীপ ধনখড়ের এইভাবে চলে যাওয়াটা গুঞ্জন কিন্তু থামছে না, শাসক দল কিন্তু বিব্রত। মুখ্যমন্ত্রী বলেছেন নিশ্চয়ই কিছু গড়বড় আছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে জগদীপ ধনখড়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, তিনিও এক্স হ্যান্ডেলে এই বিষয় নিয়ে একটি শব্দ খরচ করেননি। এখন দেখার যে জগদীপ ধনখড় কি সত্যপাল মালিকের ভূমিকায় অবতীর্ণ হবেন, এটার দিকে আমাদের নজর থাকবে। যখন পুলওয়ামায় জঙ্গি হামলা হলো সিআরপিএফ এর কনভয়ে, সত্যপাল মালিক তখন ছিলেন জম্মু কাশ্মীরে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বেয়ার গিলসের শুটিং এ ব্যস্ত ছিলেন সেই দিনে। তা সত্যপাল মালিক কিছু প্রশ্ন করেন, শোনা যায় সত্যপাল মালিক অনেক জায়গাতে বলেছেন যে তিনি যখন প্রধানমন্ত্রীকে কিছু বিষয় উত্থাপন করেছিলেন, প্রধানমন্ত্রী নাকি তাকে বলেছিলেন তুম চুপ রাহো, ইয়ে বহুত বড়া কুছ হ্যায়। তারপরে একটি বেসরকারি কোম্পানি জম্মু কাশ্মীরের সরকারি কর্মীদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবে, তার জন্য নাকি ঘুষ দেওয়ার প্রস্তাব এসেছিল, তিনি রাজি হননি। নানা রকম কথা বলে সত্যপাল মালিক তখন একটা বিতর্ক তৈরি করেছিলেন। অনেকে বলছিলেন প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছিল, বিরোধীরা বিষয়গুলো নিয়ে সরব হয়েছিলেন, এবং সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই অভিযান পর্যন্ত চালিয়েছিল। এখন দেখার যে জগদীপ ধনখড় চুপচাপ থাকেন নাকি সত্যপাল মালিকের মতো মুখ খোলেন, এটা আগামী দিনের দিকে নজর থাকবে। অনেকে বলছেন না যে জগদীপ ধনখড় সংঘের খুব ঘনিষ্ঠ ছিল, খুব ভুল তথ্য। জগদীপ ধনখড় জনতা দল করতেন, কংগ্রেসও করেছেন, চন্দ্রশেখরের ক্যাবিনেটে প্রতিমন্ত্রী ছিলেন। তিনি আরএসএস ঘনিষ্ঠ একটি থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে পরের দিকে যুক্ত হন, তারপর সেই সূত্রে অমিত শাহের সঙ্গে ঘনিষ্ঠতা, এবং অমিত শাহ তাকে উপরাষ্ট্রপতি করবেন সেজন্য হিমন্ত বিশ্ব শর্মা দৌত্য শুরু করেছিলেন। এই গল্পগুলো আমরা জানি, কিন্তু আরএসএস এর একদম কি বলবো আর কি পোস্টার বয় ছিলেন জগদীপ ধনখড়, মোটেই তা নয়।
তিনি আরএসএস ইকোসিস্টেমের লোক কিন্তু ছিলেন না। একটা থিঙ্ক ট্যাঙ্কের কাজের সূত্রে তিনি আরএসএস এর মতাদর্শের সঙ্গে পরিচিত হন, তারপরে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। এটাই হচ্ছে বিষয়। ওই একটা কথাই বলেই প্রতিবেদন শেষ করব, যে জগদীপ ধনকর সত্যপাল মালিক হবেন কিনা। যদি হন, বিতর্ক অব্যাহত থাকবে, আর যদি তিনি চুপ থাকার সিদ্ধান্ত নেন, তাহলে ইতিহাসের ফুটনোটে তার স্থান হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.